হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ গল্প ভূতের আড্ডা, যেখানে আমি আপনাদের সাথে এমন কিছু ভৌতিক ঘটনা শেয়ার করে থাকি যে গল্পগুলো বইতে লেখা কোনো কল্প কাহিনী নয়, বাস্তব জীবনে কারোর না কারোর সাথে এই ঘটনাগুলো ঘটেছে। যদি আপনারাও আপনাদের জীবনের এরকম ভৌতিক ঘটনা বা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া মেল আইডিতে গল্প লিখে পাঠাতে পারেন। আমি অবশ্যই আমার চ্যানেলে সেই গল্পগুলোকে শেয়ার করব। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস জাম্প ইনটু টুডেজ স্টোরি। আজকের যে ঘটনাটা আপনাদের সাথে আমি শেয়ার করব সেটা আমি আমার এক মামার কাছ থেকে শুনেছি। আমার ওই মামার নাম সুজিত। আমরা সবাই ওনাকে সুজিত মামা বলে ডাকি। সুজিত মামার বাড়ি নৈহাটিতে, কিন্তু বর্তমানে উনি চাকরি সূত্রে নর্থ বেঙ্গলে, এবং ঘটনাচক্রে আমিও চাকরি সূত্রে এখন নর্থ বেঙ্গলে এবং সুজিত মামার প্রতিবেশী। তো যাই হোক, যে ঘটনাটার কথা আজকে আমি বলবো সেটা নৈহাটিতে থাকাকালীন মামার সাথে ঘটেছিল। সুজিত মামার যখন বিয়ে হয় তখন আমার বয়স ওই 10 বছর হবে। মামা তখন শিয়ালদাতে একটা মেডিসিন ডিস্ট্রিবিউটর হাউসে কাজ করত। নৈহাটি থেকে শিয়ালদায় মামা প্রত্যেক দিন লোকাল ট্রেন ধরেই যেত। আপনারা যারা কলকাতায় থাকেন এবং শিয়ালদার লোকাল ট্রেনের ব্যাপারে জানেন, তারা অবশ্যই জানেন যে অফিস টাইমে লোকাল ট্রেনে কীরকম ভিড় হয়। লোকাল ট্রেনের আর একটা মজাও আছে, প্রত্যেক দিন একই ট্রেনের একই কম্পার্টমেন্টে যাতায়াত করতে করতে বাকি কো প্যাসেঞ্জারদের সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক হয়ে যায়, এবং সকালবেলায় যখন ট্রেন ধরে শিয়ালদায় সবাই যায় তখন ওই ট্রেনের মধ্যে তাস খেলতে খেলতে, গল্প করতে করতে, ইভেন কি গান বাজনা করতে করতে বেশ মজাতেই সময় কাটে, এবং কখন যে শিয়ালদা পৌঁছে যায় সবাই বুঝতেও পারে না। তো সেই অনুযায়ী সকালে যাওয়ার সময় মামা 9:15 নাগাদ একটা নৈহাটি লোকাল ছিল সেই সময়, সেই ট্রেনটা ধরেই মামা শিয়ালদা যেত। আর ফেরার সময় মামা রাত্রবেলা 9:10 সময় একটা নৈহাটি লোকাল ছিল শিয়ালদা থেকে, সেটা ধরে বাড়ি ফিরত। কিন্তু মাঝে মধ্যে কি হতো, যদি দেরি হয়ে যেত কাজের প্রেশারে, তাহলে 9:10 ট্রেনটা উনি ধরতে পারতেন না, এবং বাধ্য হয়ে তার পরের যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো ধরে তাকে বাড়ি ফিরতে হতো। কিন্তু মামা সব সময় চেষ্টা করতো ওই 9:10 ট্রেনটাই ধরার, কারণ প্রতিদিন একই ট্রেনে এবং একই কম্পার্টমেন্টে যাতায়াত করতে করতে বাকি কো প্যাসেঞ্জারদের সাথে একটা ভালো সম্পর্ক মামার হয়ে গিয়েছিল। আর এছাড়া নৈহাটি স্টেশন থেকে মামার বাড়ি যেতে মেন রোড দিয়ে প্রায় 1 কিলোমিটার যেতে হতো, কিন্তু রাস্তাটা একটু ঘুরে যেতে হতো। একটা শর্টকাট রাস্তাও ছিল, আর সেটা হচ্ছে নৈহাটি প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্ত থেকে রেল লাইন ধরে বেশ কিছুটা এগিয়ে গেলে ডান দিকে একটা ছোট্ট মাঠের মতো পড়ে। ওই মাঠটা ক্রস করলেই মামাদের পাড়া। তো সেই কারণে মামা ওই শর্টকাট দিয়েই দিনের বেলা যাতায়াত করতো, এবং রাত্রেবেলা যদি 9:10 নৈহাটি লোকালটা ধরতে পারতো শিয়ালদা থেকে, তাহলে বাকি বন্ধুদের সাথে যারা মামার পাড়ায় থাকতো তাদের সাথে ওই শর্টকাট রাস্তা ধরেই বাড়ি ফিরত। কিন্তু যদি 9:10 ট্রেনটা মিস হয়ে যেত, তাহলে মামাকে পরের যে কোনো ট্রেন ধরে আসতে হতো, এবং সেই ট্রেনে তার পরিচিত লোকজনকে পেত না, তাই জন্য ওই মেন রোড ধরেই তাকে বাড়ি যেতে হতো। তো সেই কারণে সব সময় চেষ্টা করতো 9:10 নৈহাটি লোকালটা ধরে বাড়ি ফেরার। তো যাই হোক, এরকমই এক বর্ষাকালের দিনে মামার কাজের প্রেশারে দোকান থেকে বেরোতে অনেক দেরি হয়ে গেছিল। 9:15 তো দূরে থাক, তার 1 ঘন্টার মধ্যেও কোনো ট্রেন সে ধরতে পারেনি। অবশেষে দৌড়াতে দৌড়াতে যখন শিয়ালদা স্টেশনে এসে পৌঁছালো, তখন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 10:30 নৈহাটি লোকালটা ছাড়ছিল। যদিও এরপরে আরও 2টো ট্রেন ছিল, কিন্তু তাও মামা চাইছিল যে ওই ট্রেনটাই ধরবে, তাই দৌড়াতে দৌড়াতে একদম লাস্ট কম্পার্টমেন্টে মামা উঠে পড়ে এবং সাথে সাথেই ট্রেন ছেড়ে দেয়। মামার কিন্তু সুবিধা হয় একদম প্রথম দিকের কম্পার্টমেন্টে উঠলে, কিন্তু কিছু করার ছিল না সেদিনকে, তাই একদম লাস্ট কম্পার্টমেন্টে উঠেছে। এবং লাস্ট কম্পার্টমেন্টে উঠলে যে অসুবিধাটা হয় সেটা হচ্ছে নৈহাটিতে নেমে পুরো প্ল্যাটফর্ম হেঁটে হেঁটে একদম সামনের দিকে তাকে যেতে হবে, এবং ততক্ষণে যদি কোনো পরিচিত লোক সামনের দিকে উঠে থাকে তারা ততক্ষণে রেল লাইন ক্রস করে চলে যাবে। তাই মামাকে বাধ্য হয়েই কিন্তু আজকে মেন রোড ধরেই যেতে হবে। তো যাই হোক, কোনো রকমের ট্রেন তো পাওয়া গেছে, তাই ট্রেনে উঠেই একটা সিট পেয়ে যায় এবং সারা দিনের ক্লান্তির জন্য
ট্রেনে বসতে না বসতেই ঘুম পেয়ে যায়। মোটামুটি ট্রেনটা যখন ব্যারাকপুর ক্রস করছিল তখন মামার হালকা ঘুম ভাঙে এবং বাইরে তাকিয়ে দেখে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং ট্রেনের কম্পার্টমেন্ট মোটামুটি ফাঁকা। যেহেতু শেষের দিকে ট্রেন এবং বর্ষাকাল, তাই লোকজন খুব একটা ছিল না। পুরো কম্পার্টমেন্টে হাতে গোনা মাত্র হয়তো 6-7 জন ছিল। তাও মামা একবার এদিক ওদিক তাকিয়ে দেখলো পরিচিত কাউকে দেখতে পায় কিনা, কিন্তু না, কোনো পরিচিত কাউকে মামা দেখতে পেল না। তাই মামা আবার চোখটা বন্ধ করলো। আরও 2টো স্টেশন ক্রস করার পরে মামার আবার চোখটা হালকা হলো। হঠাৎ করে মামা দেখলো যে তার 3-4টে সিট আগে একজন ভদ্রলোক মামার দিকে মুখ করে বসে রয়েছে। এই ভদ্রলোকের সাথে মামার পরিচয় নেই, কিন্তু মুখ চেনা, যেহেতু প্রত্যেক দিন একই ট্রেনে যাতায়াত করে, বিশেষ করে ফেরার সময়। যেহেতু পরিচয় নেই কিন্তু নাম শুনেছিল, কিন্তু মামা কিছুতেই ওনার নামটা মনে করতে পারছিল না। তো যাই হোক, একজন মোটামুটি পরিচিত লোককে দেখে মামা একটু আশ্বস্ত হলো এবং ভদ্রলোকের দিকে তাকিয়ে ভদ্রতার একটা হাসি হাসলো। কিন্তু অদ্ভুতভাবে ওই ভদ্রলোক কোনো রিয়াকশন দিল না। অদ্ভুতভাবে সামনের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়েই ছিল। মামা একটু অপ্রস্তুত হয়ে আবার জানলার দিকে ঘুরে বাইরের দিকে তাকালো। মামা এটা জানে যে সামনে যে ভদ্রলোক, যার নাম ওনার মনে পড়ছে না, উনি কিন্তু মামার যে পাড়া, সেই পাড়া থেকে আরও কিছুটা দূরে থাকেন এবং উনিও মামাদের সাথে ওই রেল লাইন ক্রস করেই যান। তাই মামা মনে মনে ভাবলো উনি যদি ফেরার সময় রেল লাইন দিয়ে যান তাহলে ওনার সাথে মামাও চলে যাবে। বেশি রাত হয়ে গেলে একা একা ওই রেল লাইন দিয়ে যেতে মামার একটু ভয়ই লাগে। এই ভাবতে ভাবতে হঠাৎ করে মামার চোখ আবার লেগে এসেছিল এবং ধর্মড়িয়ে উঠল যখন নৈহাটি স্টেশনে ট্রেনটা পৌঁছে গেল। কম্পার্টমেন্টে জনা কয়েক লোকই ছিল, অনেকেই নেমে গেছিল। মামা ধর্মড়িয়ে উঠে অফিসের ব্যাগটা কাঁধে নিয়ে নেমে গেল এবং খেয়াল করলো যে ওই ভদ্রলোক অলরেডি নেমে গেছে এবং হাঁটা শুরু করে দিয়েছে প্ল্যাটফর্মের সামনের দিকে। তাই মামা ওনাকে ধরার জন্য একটু জোরে পা চালালো। যেহেতু একদম শেষ কম্পার্টমেন্টে উঠেছিল, তাই যতক্ষণে মামা প্ল্যাটফর্মের সামনের দিকে এলো ততক্ষণে প্ল্যাটফর্ম পুরো খালি এবং যে ভদ্রলোককে মামা ফলো করে আসছিল উনি ততক্ষণে প্ল্যাটফর্ম শেষ করে রেল লাইনে নেমে গেছে। তাই মামাও 7-5 না ভেবে ওনাকেই ফলো করলো এবং রেল লাইনে নেমে হাঁটতে শুরু করলো। মাত্র হাত 10 আগে ওই ভদ্রলোক হেঁটে হেঁটে যাচ্ছে। মামা অনেক তাড়াতাড়ি পা চালিয়ে ওনাকে ধরার চেষ্টা করছিল, কিন্তু ওনার যেন মামার থেকেও বেশি তাড়া। উনিও হন্তদন্ত হয়ে হাঁটছিল। যাই হোক, বৃষ্টি ততক্ষণে কমেই গেছে, একদমই বৃষ্টি হচ্ছিল না। তাই মামাও জোর পায়ে ওনাকে ফলো করতে লাগলো। মামার ব্যাগের মধ্যে একটা টর্চ ছিল, সেই টর্চটাও মামা ততক্ষণে বের করে নিয়েছে। কিছুটা এগিয়ে আসার পরে মামার একটু গাটা ছমছম করছিল, যেহেতু একদম ফাঁকা অন্ধকার, সামনে মাত্র একটা লোক হেঁটে যাচ্ছে কিন্তু তাকে কোনো মতেই ধরতে পারছে না। তাই খুব চেষ্টা করছিল ওই ভদ্রলোকের কাছাকাছি পৌঁছানোর, কিন্তু যতই জোরে হাঁটুক না কেন মামা ওনাকে ধরতেই পারছিল না। বেশ কিছুটা আসার পরে মোটামুটি যখন ওই ছোট মাঠের কাছাকাছি এসে পৌঁছালো, মামা খেয়াল করলো ওই ভদ্রলোক মাঠের দিকে না গিয়ে সোজাই চলে যাচ্ছে। সুজিত মামা খানিকটা অবাক হলো। উনি তো ডান দিকে মাঠে নেমে যাওয়ার কথা, কিন্তু নামলো না কেন? এবার মামা যখন মাঠের কাছাকাছি এলো, রেল লাইন ছেড়ে ডান দিকে মাঠে নামলো এবং বাঁদিকে ঘুরে আরেকবার তাকিয়ে দেখলো ওই ভদ্রলোক এখনও রেল লাইন ধরেই হেঁটে যাচ্ছে। মামা বেশ কিছুটা অবাক হয়ে একবার ভাবলো ভদ্রলোককে ডাকবে এবং সেই মনে করে একবার জোরে চিৎকারও করে উঠল, আরে ও দাদা, ওদিকে কোথায় যাচ্ছেন? ওই ভদ্রলোক হঠাৎ করে মামার দিকে ঘুরে তাকালো, কিন্তু অবাক করেই আবার সোজা তাকিয়ে হাঁটতে শুরু করলো। মামা অবাক হয়ে ওনার দিকেই তাকিয়েছিল এবং মুহূর্তের মধ্যে ওই ভদ্রলোক গায়েব হয়ে গেল।
মামা কিছু বুঝতে না পেরে ফ্যাল ফ্যাল করে ওইদিকে তাকিয়ে রইল। না, কোনো মতেই চোখের কোনো ভুল নয়, ওই জায়গাটা এতটাও অন্ধকার নয় যে উনি অন্ধকারে ওইভাবে হারিয়ে যাবে। মামা স্পষ্ট দেখল লোকটা এই ছিল, এই নেই। মামার বুকের ভেতরটা হঠাৎ করে কেমন যেন কেঁপে উঠল। শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল এবং কোনো মতে মাঠ ক্রস করে পাড়ার রাস্তায় উঠল এবং তাড়াহুড়ো করতে গিয়ে ওখানে কিছুটা কাদার মধ্যে মামা পা পিছলে গেল। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে প্রাণপণে ওই ভাঙা রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে গিয়ে পৌঁছালো বড় রাস্তায়। মামা এতক্ষণে একটু শান্ত হলো এবং ধীরে ধীরে বাড়ির দিকে চলে গেল। যেহেতু সেই সময় টেলিফোনের চল সেরকম ছিল না, তাই মামার যে দেরি হয়েছে বাড়িতে সেই খবরটা দিতে পারেনি। তাই বাড়ির সবাই একটু চিন্তায় ছিল। মামা যখন অনেক রাত করে বাড়ি পৌঁছালো, তারপরে বাড়ির সবাই একটু আশ্বস্ত হলো। মামা একটু ঘাবড়েই ছিল, তাই নিজেকে একটু সামলে নিয়ে বাড়িতে ঢুকলো এবং ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সেই দিনের মতো শুয়ে পড়ল। রাত্রে ঠিক করে ঘুম হলো না ঠিকই, তবুও ঘটনার ব্যাপারে বাড়ির কাউকে জানালো না। মামা কিন্তু সেদিনকে বেশ ভয় পেয়েছিল, তবে ভয় পাওয়ার এখনো বাকি ছিল। আসল ঘটনাটা ঘটে পরের দিন সকালবেলা। মামা যখন সকালে স্নান টান করে রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য নৈহাটি স্টেশনে পৌঁছায়, 9:15 নৈহাটি লোকাল ধরবে বলে ওখানে পৌঁছে বাকি বন্ধুদের সাথে দেখা হতেই তাদের মধ্যে থেকে একজন জিজ্ঞেস করলো, কি সুজিত দা, কালকে রাত্রে 9:10 ধরতে পারলেন না? মামা উত্তর দিল, আরে না রে ভাই, প্রচুর দেরি হয়ে গেছিল। তখন বাকি সবার কাছ থেকে এমন একটা কথা মামা শুনল যে ওখানে দাঁড়িয়ে আবার কেঁপে উঠল মামার বুকের ভেতরটা। মামার একজন সহযাত্রী বলে উঠল, সুজিত দা, তুমি অমলকে চেনো? নামটা শুনতেই মামার মনে পড়ে গেল কালকে রাতে যে ভদ্রলোককে মামা দেখেছিল ওনার নামই অমল। কালকে কিছুতেই নামটা মনে পড়ছিল না, কিন্তু এখন শুনতেই মনে পড়ে গেল। মামার সহযাত্রী বলতে লাগলো, আরে কালকে রাত্রে অমলদা 9:10 ট্রেনই ধরেছিল শিয়ালদা থেকে। তো আমাদের কম্পার্টমেন্টে উঠতে পারেনি, ও একদম লাস্ট কম্পার্টমেন্টে উঠেছিল। এবার আমরা যখন নৈহাটিতে পৌঁছাই, আমরা তো সবাই একসাথে সামনের কম্পার্টমেন্টে ছিলাম। আমরা তাড়াতাড়ি রেল লাইন ধরে আমরা চলে গেছি। এবার উনি যখন যাচ্ছিল, উনি তখন রেল লাইন দিয়ে একা একা হাঁটছিল। 3 নম্বর লাইন দিয়ে একটা মেল ট্রেন যাচ্ছিল, একদম ধাক্কা মেরে দিয়েছে। এবার আমরা তো পৌঁছে গেছি পাড়ায়, ওখানে খবর পেয়ে তারপরে আমরা সবাই আবার এসছিলাম। তো আপনি জানেন না, আপনি শোনেননি এই কথাটা? মামা তখন এই কথাটা শুনে এমন একটা আতঙ্কের মধ্যে পড়ল যে মামার পুরো শরীর কেঁপে উঠল এবং প্রায় মূর্ছা যায় অবস্থা। আশেপাশের বন্ধুরা মামার এই অবস্থা দেখে একটু ঘাবড়ে গিয়ে মামাকে ধরে ফেলল এবং প্ল্যাটফর্মের একটা চেয়ার খালি করে সেখানে বসতে দিল। জলের বোতল থেকে জল বার করে চোখে মুখে ছিটিয়ে মামার কাছে জানতে চাইল, কি হয়েছে, আপনি এরকম করে উঠলেন কেন? মামা ধীরে ধীরে বাকিদের মুখের দিকে তাকালো এবং অস্ফুটে গতকাল রাতের ঘটনাটা বলল। মামার কথা শুনে বাকি সবাই পুরো চুপ। পরবর্তীকালে মামার সাথে এরকম ধরনের কোনো ঘটনা কোনোদিনই ঘটেনি। রাত্রেবেলা মামা ভুলেও কোনো দিনই ওই রাস্তায় আর একা যায়নি এবং ওই রাতের ঘটনার ব্যাখ্যা মামা আজ পর্যন্ত খুঁজে পায়নি। কেন অমলবাবু মারা যাওয়ার পরেও মামাকে ওইভাবে দেখা দিয়েছিল। আশা করি আজকের গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের সাপোর্ট আমার খুব 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 প্রয়োজন।
আর এইভাবেই ভালোবাসা দিতে থাকবেন। আমি হাজির হব আপনাদের জন্য নতুন নতুন আরও অনেক সত্যি ভূতের ঘটনা নিয়ে। তবে শেষ করার আগে একটা কথা বলি যে যেহেতু এই ঘটনাগুলোর সত্যতা যাচাই করা সম্ভব নয় এবং আমিও আমার চ্যানেলে কোনো রকম অন্ধবিশ্বাস ও অলৌকিক ঘটনাকে প্রমোট করি না, তাই আশা করব আপনারাও এই ঘটনাগুলোকে শুধুমাত্র এন্টারটেনমেন্টের বিষয়বস্তু হিসেবে গ্রহণ করবেন এবং এর গা ছমছমে ব্যাপারটাকে উপভোগ করবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।